ছাগল বিক্রি করে এটা 4000 টাকা দামে মোবাইল কিনেছিলাম। ভারত, বাংলাদেশ, তারপরে পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুর্কি, সৌদি আরব, দুবাই, বিভিন্ন দেশ থেকে আমি ভালোবাসা পাই, ডাক আসে। টাকা পয়সা ইত্যাদি নিয়ে প্রচুর ঝামেলা হয়। আপনি ব্যক্তিগতভাবে এইটাকে কিভাবে ম্যানেজ করেন? জীবনযোদ্ধা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের ইন্টারভিউ স্পেশাল সেশনে আমরা এমন একজনকে পেয়েছি যার ভিডিও দেখলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়, যার ক্রিয়েটিভিটি, যার কমেডি মানুষের মন জয় করছে। আজকে আমরা পেয়েছি এমন একজন মানুষকে যার ফেসবুকে ফলোয়ার 2.3 মিলিয়ন, ইউটিউবে 5.66 মিলিয়ন। ফলে এই মানুষটি প্রান্তিক এলাকা থেকে বড় হয়ে আজকে এতগুলি মানুষের মন জয় করছে। চলুন দেরি না করে আজকে আমরা আলাপ করি বাশির শেখের সঙ্গে, যিনি খুব পরিচিত রাখাল বন্ধু নামে। আজকে আমরা তার কাছে এসেছি, তার জীবন সংগ্রাম নিয়ে আমরা কথা বলবো। আপনাকে প্রথমত আমরা স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। প্রথমেই জানতে চাইবো যে এই কন্টেন্ট ক্রিয়েট, এই চিন্তাটা এই প্রান্তিক এলাকা থেকে, যেখানে মূল বাজার থেকে এত 20 কিলোমিটার প্রায় দূরে, যেখানে একটা চায়ের দোকান ঠিক মতন পাওয়া যায় না, যেখানে সচেতনতার বড্ড অভাব, সেই জায়গা থেকে আপনার কি করে মনে হলো যে আমি ভিডিও বানাবো? সর্বপ্রথম ইউটিউব চ্যানেলের প্রত্যেক অডিয়েন্সকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, এবং আপনারা যে আমার কাছে এত দূর থেকে এসেছেন একটা ইন্টারভিউর উদ্দেশ্যে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাকে যোগ্য মনে করেছেন বলেই আমার কাছে এসেছেন। তো বিষয়টা হচ্ছে, দেখুন, ফার্স্ট টাইম যখন আমি সোশ্যাল মিডিয়াতে প্রথম ধাপ ফেলি, তো আমি কোনো সময় ভাবিনি যে আমি এই প্ল্যাটফর্মটা, আজকে আপনারা যে প্ল্যাটফর্মটা দিয়েছেন সবার ভালোবাসাতে, আমি এটা কোনোদিনই ভাবিনি। প্রথমত আমি একটা কেমন যেন মানে দিশেহারা একটা ছেলে বা মূল্যহীন ছেলে, কেউ গ্রামে তেমন আমাকে মূল্য দিত না, বাড়ির মানুষ হয়তো সেইভাবে আমাকে মূল্য দিত না, তবুও আমি বাড়ির ছেলের মতো যথেষ্ট ভালোবাসা পেয়ে বড় হয়েছি। বিষয়টা হলো, আমি প্রথমত রাখাল ছিলাম। রাখাল মানে গরু চড়ানোর না, কাজ? গরু ছিল না, ছাগল ছিল অবশ্য। ছাগল, তারপরে হাঁস মুরগি, এইসবগুলো। আর রাখাল থেকে যদি ওখান থেকে আমি সামথিং কিছু স্যালারি পেতাম, তবুও নিজেকে খুশি ধন্য মনে করতাম। আমি স্যালারিও পেতাম না, যাই হোক দুমুঠো পেটের আহারের জন্য আমি রাখালগিরি মানে করতাম। দিন হিসেবে টাকা পেতেন আপনি? টাকা এরকম পেতাম না। আচ্ছা। মানে আগের দীর্ঘ 6 বছর আগের ঘটনা। তখন অনেকের বাড়িতে দেখবেন কোন একটা বেকার ছেলে থাকলে হয়তো চারা ভুসি, ছাগল গরুর এইসব দেখভাল করার জন্য হয়তো এমনি থেকে যেত, টাকা পয়সার প্রয়োজন হতো না। তো সেইরূপ আমারও একটা সময় গিয়েছে। ওই করতে করতে আমি কিছু নিজস্ব ছাগল কিনেছিলাম। অবশ্যই আমার কিছু বন্ধুর কাছে ঋণ নিয়ে করেছিলাম, কিছু সোনা বন্ধক দিয়ে আমি কিছু ছাগল কিনেছিলাম। ছাগল কিনতে কিনতে আমি ওখানে বেশ কিছু টাকা ইনভেস্ট করেছিলাম। করার পরে আমার ছাগলগুলো প্রায় সবগুলোই মরে যায়। প্রচুর টাকা, ওখানে আমি একটা লস খেয়ে গেছি বলতে পুরো আমার ঋণ করে টাকাগুলো নিয়ে আমি প্রায় ছাগলের একটা ফার্মের মতো কিছু তৈরি করেছিলাম। হঠাৎ কোন একটা রোগ এসে ছাগলগুলো মারা যায়, প্রায় 40টা ছাগল মারা গিয়েছিল। তো আমি ওই টাইম থেকে এখন পর্যন্ত বেঁচে আছি আত্মহত্যা না করে। এটাই আমি মানে কনফিউজ হয়ে যায় যে আমি কিভাবে ওই টাইম থেকে ফিরে আসলাম। মানে আমি নিজেই আত্মহত্যা করে ফেলবো এরকম মনে হচ্ছিল, মানে এতটা ঋণে ফেঁসে গেছিলাম। তো আমার কয়েকটা ছাগল বেঁচে ছিল লাস্ট। ওই কয়েকটা ছাগলের মধ্যে আমি সেরকম গুরুত্ব দিলাম না। আমার হয়তো একটা ছাগল আমার বোনকে দিয়ে দিলাম। ওখান থেকে একটা ছাগল বিক্রি করে এটা 4000 টাকা দামে মোবাইল কিনেছিলাম। ওই মোবাইল কিনে ফার্স্ট ভিডিও আমার ছাগল বিক্রি করে মোবাইল কিনেছি, যেটা আমার বাস্তব মানে ভিতরের কথাটা, সেটা আমি মানুষকে তুলে ধরেছিলাম ওই টিকটকের মাধ্যমে। তারপর রাত্রে উঠে হঠাৎ করে দেখলাম যে ভিডিওটা বেশ পপুলারিটি পেয়েছে। আপনার প্রথম ভিডিও ছিল? প্রথম ভিডিও ছিল। তো বাস ওখান থেকে স্টার্ট। আচ্ছা,
হ্যাঁ বলুন। তারপরে যে আপনি যে নিশ ধরে এগোচ্ছেন মূলত কমেডি ভিডিও হ্যাঁ, বানানো, এইটা কি করে আপনি সিদ্ধান্তে এলেন? আচ্ছা, তারপরে আমি মূলত প্রথমে একটি বছর বিনোদনের উদ্দেশ্যে ভিডিও করেছিলাম, যেটা বাস্তব কথা। এখনো করি বিনোদনের উদ্দেশ্যে, করি না সেটা না। বিনোদন দিতে দিতে পেট তো চালানো একটা বিরাট দায়ে পড়ে গিয়েছিলাম। পেট তো চালাতে হবে। বাড়িতে তানা কাটতো, গ্রামের লোকে এটা সেটা বলতো আমাকে, আশেপাশের লোকে এটা সেটা বলতো যে শুধু ওই করে বেড়ালে হবে, পেট তো চালাতে হবে। আমিও পরে বুঝতে পারলাম যে নিজের পেট চালাতে হবে। তাহলে কোন প্ল্যাটফর্মে আমার পেট চলার মতো অনেক কাজ খুঁজেছিলাম। সে কাজগুলো না পাওয়ার শেষে আমি দেখলাম আমার যেখানে পপুলারিটি আছে সেখান থেকে যদি কিছু পাই। তারপরে আমার অনেক ফ্রেন্ডদের, ওই সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদের ফোন করলাম, কোনো একটা যদি কাজের সন্ধান পাও তো আমাকে বলো। তো অনেকেই বলতো যে সেখান থেকে তো তোমার একটা মোটা আয় হয়, কিন্তু আয় জিনিসটা আমি সোশ্যাল মিডিয়া থেকে কিছু বুঝতাম না। তো অনেকের কাছে কাজ চাওয়ার পরে কেউই আমাকে কাজ দিতে পারেনি, আর আমার শিক্ষার যোগ্যতা তেমন ছিল না বা নাই এখনো পর্যন্ত। তো তারপর আমি ধীরে ধীরে চেষ্টা করলাম যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আয় করা যায়। বিভিন্ন ইউটিউবে ঘাটাঘাটি করে আমি ইউটিউব রিসার্চ করে দেখলাম যে হয়তো অমুক অমুক প্ল্যাটফর্মে কিছু আয় হতে পারে। তারপর ওখান থেকে আমি একবার ডাইরেক্ট চলে গেলাম ভিডিওতে। সেখান থেকে আমি ওই একই ভিডিও মানে পোস্ট করে সেখানেও পপুলারিটি পেয়েছি। মাশাআল্লাহ আমাদের মুর্শিদাবাদ, আমাদের গ্রাম, আশেপাশের এলাকা, গোটা ওয়েস্ট বেঙ্গল ধীরে ধীরে আমাকে প্রচুর সাপোর্ট করে, প্রচুর ভালোবাসা দিয়ে ওখান থেকে একটা মোটামুটি আয় করেছিলাম। আয় করে পেটের দুমুঠো আহার, পোশাক-আশাক, তারপরে কোনরকম টাংটুং করে সংসার চালানোর মধ্যে ওখান থেকে একটা আমার আয় বেরিয়ে যেত। তারপরে আমার কিছু ঋণ ছিল, সেই ঋণগুলো শোধ করলাম। শোধ করার পরে তারপরেও ৬ মাস আমি ভিডিও চালিয়েছি। ওখান থেকে একটা ভালো আয় হয়েছিল, কিন্তু সেই আয়টা আমি নিজে রাখিনি। আমার যে বিগত দিনের ঋণগুলো ছিল, সেই ঋণগুলো শোধ করার জন্য, মানে শোধ করে ফেলেছি এই খুশিতে ৬ থেকে ৭ মাস তারপরে একটা ভালো ইনকাম করেছি, মোটা ইনকাম করেছি। সেই ইনকামগুলো সমস্ত আমি গ্রামে আমার টিম নিয়ে একসঙ্গে বেটে দিয়েছি। গ্রামে বলতে শুধু আমার গ্রামে না, বিভিন্ন এলাকায় গিয়ে লকডাউন আমরা গাড়িতে করে গিয়ে চাল, ডাল, টাকা পয়সা এটা যতটা পেরেছি হেল্প করে আমরা বিলিয়ে দিয়েছি। ওখান থেকে ওটা আমার এক ধাপ, সোশ্যাল মিডিয়ার প্রথম ধাপ। প্রথম ওখান ধাপ। থেকে প্রথম ধাপ। তারপরে হঠাৎ দুর্ঘটনার কারণবশত টিকটক এবং ভিডিও বন্ধ হয়ে যায়। তারপরে পাক্কা ৩ বছর আমি বসে থাকি। হুম। তারপর জিজ্ঞেস করেন, আবার বলবো আমি। হ্যাঁ, মূলত যে এখন বর্তমান হ্যাঁ, সময়ে এখন। জীবন কতটা পরিবর্তন হয়েছে, যে আগে যখন আপনি ভিডিও বানাতেন না আর বর্তমান সময়ে আপনি যে ভিডিও বানাচ্ছেন, তারপরে এতগুলো মানুষ আপনাকে চেনেন, সেই জায়গা থেকে আপনার উপলব্ধি কি, যে কতটা পরিবর্তন হয়েছে? দেখুন, আমি যতটা বলবো ততটাই কম। কারণ আমি কল্পনা স্বপ্নেও করিনি যে আমি আজ এই প্ল্যাটফর্ম পাবো, মানুষের অগাধ ভালোবাসা পাবো। শুধু আমাদের ইন্ডিয়ান না, শুধু গ্রামের না। আগে কিছুক্ষণ আগে বললাম আমি যে মানুষ আমাকে তেমন মূল্য দিত না। এখন শুধু গ্রামেই নয়, হুম। বিভিন্ন গ্রামে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায়, এমনকি বিভিন্ন দেশে, ভারত, বাংলাদেশ, তারপরে পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুর্কি, সৌদি আরব, দুবাই, বিভিন্ন দেশ থেকে আমি ভালোবাসা পাই, ডাক আসে। আমি হয়তো কারণবশত যেতে পারি না। যেমন হয়তো আমি কোথাও গেলে, বাসে গেলে প্রচুর ভিড়ভাট্টা থাকলে সেই বাসে আমাকে উঠে গিয়ে সিটটা দেয়, এটা পাই। আগে মানুষ বুঝতো না, জানতো না, এখন বুঝে। ট্রেনে গেলে, ট্রেনে যদি সফর করি, হয়তো ভিড়ভাট্টা থাকলে সেখানে যদি সিট নাও থাকে, তো মানুষ উঠে গিয়ে আমাকে সিটটা দেয়। এই ভালোবাসাটা যে আমি পেয়েছি, এটা আমি কল্পনাও করিনি। আপনি বলতে পারেন আগে আমার পপুলারিটি মূলত আহ, আগে যদি 2% আমার মানে মূল্য থাকতো, এখন সেটা আমি নিজেকে মনে করি মানুষের কাছে আমি একদম 98% বা 99% বলা যেতে পারে যে আমি আচ্ছা। ভালো একটা জায়গা উপলব্ধি করেছি। আচ্ছা, এই যে ধরুন আগে আপনি আর্নিং করতেন, তারপরে যখন ভিগো, টিকটক বন্ধ হয়ে গেল, তারপর যে ৩ বছর বসে থাকে, কারণ একটা ইনকাম যখন মানুষের আসে, তারপরে কর্মহীন হয়ে যাওয়া, এই যন্ত্রণাটা তো আপনি বুঝেছেন। এই যন্ত্রণাটা ঠিক কেমন ছিল? এই যন্ত্রণাটা বুঝে আমি হয়তো স্কুল মাদ্রাসায় সেইভাবে পড়াশোনা করিনি, শিক্ষার যোগ্য আমার আগেই বলেছি সেইভাবে নেই। কিন্তু এই যে মানে আমি সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে ৩টে বছর আমি কাটিয়েছি বাড়িতে বসে। এই ৩টে বছরে যে আমি শিক্ষা অর্জন করেছি বইয়ে পড়ে নয়, মানুষের ব্যবহারে, পরিস্থিতি দেখে প্রচুর শিক্ষা পেয়েছি। আমি হয়তো স্কুল কলেজে গিয়ে ওই শিক্ষাটা পেতাম না, কারণ আমার একটা বাগান ছিল,
ওই বাগানে রেগুলার মানুষ পার ডে রাত সকাল 8টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত মানুষ লাইন লেগে থাকতো আমাকে শুধু দেখার জন্য বা আমার সঙ্গে দুটো ভিডিও বানানোর জন্য। যাই হোক, ওরাও একটা পপুলারিটি পাওয়ার জন্য। যাই হোক, রাত 10টা পর্যন্ত মানুষ প্রচুর থাকতো, আমি নিজে খাওয়ার সময় পেতাম না অন্যের ভিডিও করার জন্য বা অন্যকে গাইড করার জন্য। তারপর হঠাৎ সোশ্যাল মিডিয়া চলে যাওয়ার পরে আমার ওই বাগান পরিষ্কার ছিল, তখন মানুষ আসা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে পরিষ্কার তো দূরের কথা, মানে পাতা এইরকম উঁচু হয়ে গিয়েছিল। শুধু আমি জাস্ট বাগানের মাঝখান দিয়ে যেতাম, ওই পাউঠা পাউঠা পাতাগুলো ফাঁক ফাঁক ছিল, যেই জায়গাটায় গিয়ে বসতাম ওই জায়গাটা একটু জাস্ট যে জায়গাটা বসতাম পরিষ্কার ছিল। বাকি সমস্ত কিছু মানে নাই মানুষ নাই পশু, সব ছাগল মারা গেছে, না আমার সঙ্গে কেউ দেখা করে। মানে 3টে বছর আমার কি পরিস্থিতি গেছে আমি জানি। 1 কিলো আলু কেনার মতো ক্ষমতা ছিল না। কোথাও রাজমিস্ত্রি কাজে যাব বলে আমি সাইকেল কারো একটা চেয়ে নিয়ে আমি নৌকায়, আমার ভালো মনে আছে, আমার স্ত্রীর কাছে আমি 10 টাকা চেয়ে নিয়ে গিয়েছিলাম, খালি পেটেই গিয়েছিলাম। পার ভাড়া দিয়ে 5 টাকা দিয়ে পার ভাড়া দিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার খুব ভালো মনে আছে সেই দিনের কথাটা। 5 টাকা দিয়ে পার ভাড়া দিয়ে গিয়ে আসার সময় 5 টাকা ভাড়া দেবো হলো, কাজ তো আমার হয়নি। তারপরে ওখানেই আমার খুব খিদে লেগেছিল, বাকি 5 টাকা আমি খেয়ে ফেলি। তো দিনগুলো খুব কঠোর গেছে। আসার আমি পথ পেয়েছিলাম না, সেই যে ভাড়াটা দিব সেই ভাড়াটা আমার কাছে ছিল না। তা আমি বালিরঘাট ঘুরে এসেছিলাম, যাতে আমাকে পার ভাড়াটা না দিতে হয়। বাড়িতে এসে জিজ্ঞেস করলো মানে এই 1 কিলোমিটার আসার জন্য আপনি 1 মোটামুটি কিলোমিটার 6 কিলোমিটার আমি ঘুরে এসেছেন। শুধু 5 টাকা আমার ভোগ লেগেছিল খেতে, মানে খালি পেটে গিয়েছিলাম খাওয়ার জন্য। 6 কিলোমিটার ঘুরে এসেছিলাম। বাড়িতে এসে আমার অবস্থা তো বুঝলাম। তারপরে আমার সঙ্গে যে সুলতান, যেটা অভদ্র নামে পরিচিত, তিনি আমার প্রচুর সাথ দিয়েছে। তার কাছে গেলাম, একই অবস্থা, ওরও আমার যেমন অবস্থা ওরও একই অবস্থা শুনলাম। শুনে আমার খারাপই লাগলো। যাই হোক, ধীরে ধীরে আবার ওই পরিস্থিতির দিকে আল্লাহর রহমতে আপনাদের প্রত্যেকের অডিয়েন্সের ভালোবাসাতে ফিরে এসেছি। এখন ভালো আছি মোট কথায়। তো সেই সিচুয়েশনকে মানে খুব কঠোরভাবে পার হয়েছে আমার। তারপরে ইউটিউব এবং ফেসবুকে আসা। হ্যাঁ, তারপরে হঠাৎ কোন একটা আমার বন্ধু ডমকল থেকে এসে উনি আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিলেন। খোলার পরে বলে দিলেন এইভাবে করো। না, উনি যথেষ্ট আমাকে সাপোর্ট করেছেন, বলেছেন, কিন্তু কাজটা আমার পুরো টিম নিয়ে আমরা শুরু করেছিলাম। করতে করতে এখন বর্তমানে আমার কাছে প্রায় 10 থেকে 12 জন কাজ করে। আলহামদুলিল্লাহ সবার স্যালারি আছে। এখন মোটামুটি আমরা সবাই ভালো আছি। না এই আর মধ্যখানে আপনাকে যে প্রশ্ন করব যে প্রত্যেকের টিম থাকে, টিম ওয়ার্ক ছাড়া তো এগুলো চালানো খুব মুশকিল হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন দেখি দূর থেকে বা আতশ কাজ নিয়ে একটু দেখলে বোঝা যায় তাদের মধ্যে প্রচুর কমপ্লেক্সিটি এবং ঝামেলা, অন্তর্দ্বন্দ্ব, মোটামুটি টাকা পয়সা ইত্যাদি নিয়ে প্রচুর ঝামেলা হয়। আপনি ব্যক্তিগতভাবে এইটাকে কিভাবে ম্যানেজ করেন? দেখুন, বিষয়টা হলো একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে প্রচুর মানে মেহনত করলেই হয়ে যায় না, ব্রেনটাকে কাজে লাগাতে হবে। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে শুধু স্কুল কলেজে পড়লে হয়তো আমি শিক্ষাটা অর্জন করতে পারতাম না, যতটা আমি বসে থেকে 3 বছর আমি এক জায়গায় বসে যে শিক্ষাটা অর্জন করেছি। আমি কন্টিনিউ কাজ করার আগে ভেবেছি যে এটাই আমার মূলত আমার সম্পদ, এটাই আমার মানে ভবিষ্যৎ, সবকিছু এটাই। তাই আমি এই জায়গাটা নষ্ট করতে চাই না। আমার কাছে যে ছেলেগুলো কাজ করে, প্রধানত কে কি করলো সেটা আমি দেখবো না। আমার কাছে কাজ হোক বা না হোক, 2 পয়সা 5 পয়সা যাই আসুক, আমি প্রধানত আমার টিমকে মেনটেন করা হচ্ছে। ওরা একটা সংসার ছেড়ে দিয়ে এসে আমার কাছে এসে পড়ে থাকে, মুখ চেয়ে বসে থাকে। এটা আমার ভালোর জন্য ওরা প্রচুর মানে আমার পিছনে দৌড়েছে। আমি কখনোই চাইবো না যে তাদেরকে ফাঁকি দিয়ে আমি নিজেই সবকিছু খেয়ে নিব বা করে নিব, এটা না। করছে তো অনেকেই করছে না, সে কে কি করলো না করলো সেটা আমরা করবো না। আমরা মেনটেন এটাই করি, সর্বপ্রথম আমাদের যে আয়টা হয় সেই আয় থেকে আমরা কিছু অংশ সামথিং আমরা বের করে রাখি, একটু অসুর বা জাকাত একটা মুসলিম ধর্মের, সেটা আমরা বের করে রাখি। বাকিটা কিছু অংশ আমি রাখি। বাকি একটা স্যালারি সিস্টেম আছে। প্রত্যেক মাসের 25 তারিখে আমার কাছে যতগুলো ছেলে আছে যথেষ্ট পরিমাণের আমরা ওদেরকে দিই, মানে স্যালারি প্রদান করি ওদেরই কাজের। কিন্তু ওই যে অনেকে থাকে
যে আজ তোমার 25 তারিখে টাকা ঢুকলো, তুমি 3 তারিখে দিলা ওকে, বা 15 তারিখে করে দিলা, এরকম করলে হবে না। টাকা এসেছে সঙ্গে সঙ্গে 25 তারিখ বা 25 ডেট বাই ডেট এই মেনটেনটা আমি রেখেছি, স্যালারি দিয়েছি। সে কম দিতে পারি, ওদের কিছু কম দিতে পারি, তার জন্য মুখের ভালোবাসা আছে যে ভাই এই মাসে কম হলো, কিছু মনে করো না, মাইন্ড করো না। কিন্তু ওই ডেট বাই ডেট ওদেরকে যে একটা ওদের মনের আশা থাকে যে বাসির ভাইয়ের কাছে কাজ করেছি, এই তারিখে আমি টাকা পাবো, সেই তারিখের টাকাটা উল্লেখ করে ও বিভিন্ন কার কাছে ধার করতে পারে, বা কোনো জিনিস ধার করে নিয়ে আসতে পারবে, আশা থাকতে পারে যে অমুক দিন আমি মার্কেট করবো ছেলে মেয়ের 25 তারিখে। এইভাবে আমি 25 তারিখটাকে ধরে রেখেছি, এই ডেটে আমি প্রত্যেককে স্যালারি দিয়ে দিই। আচ্ছা, বাস, এটা 2 পয়সা কম দিলেও তাদের মনটা একটু সন্তুষ্ট থাকে। তো আজ পর্যন্ত স্যালারি নিয়ে বা আমাদের টিমের সঙ্গে কোনো কারোর সঙ্গে ঝামেলা ঝগড়া হয়নি। হ্যাঁ, এমনি হয়তো কারো কারণবশত হয়তো কোনো প্রয়োজনে হয়তো কেউ বেরিয়ে গেছে, হ্যাঁ, ওর ব্যক্তিগত কোনো কাজকর্ম থাকতে পারে বা বিদেশে যেতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু ঝামেলা করে বা শান্তি করে বা টাকার জন্য আমার কাছ থেকে কেউ এখনো পর্যন্ত বের হয়নি, বা আমিও কাউকে বের করিনি, বা কেউ বেরোতেও চাইনি। আচ্ছা, এই যে আপনি কমেডি ভিডিও মূলত বানান, তো কমেডি ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার ইন্সপিরেশন কারা, মানে কারা আপনাকে উৎসাহিত করেন বা কাদের কন্টেন্ট দেখে আপনি উৎসাহিত হন? দেখুন, আমি যদিও ইমোশনাল পছন্দ করি, আমার জীবনটা ইমোশনাল, তো আমি ফানি ভিডিও মানুষকে দিতে ভালোবাসি, কারণ আমার অডিয়েন্স গুলো মূলত ফানি কমেডি পছন্দ করে, ইসলামিক ভিডিও পছন্দ করে। বিষয়টা হলো, আমার কাছে যে ছেলেটা দাড়িওয়ালা বললে অনেকে হয়তো বুঝতে পারবে, সুলতান যেটা অভদ্র নামে, ও একটা মানে খুব শিক্ষার যোগ্যতা খুব ভালো, খুব একটা ভালো পরিবারে। অনেকে হয়তো ওর ফেস দেখে বলবে যে কি এটা সেটা, অনেকে বলেছে আমার সামনে, কিন্তু আমি সেটা তুলে ধরেছি। ওর কাছে আমি আমার কোনো যোগ্যই নাই। তো যাই হোক, ওর কাছ থেকে আমার প্রচুর শিক্ষা, একটা মানে ইনি মোমেন্টে আমাকে ডাইরেকশন দেয়, সবকিছু ভালো মন্দগুলো আমাকে শেয়ার করে, আমি তার কথা একটা গুরুজন হিসেবে আমি নিই। যদিও ও আমাকে বেশি মানে আমার চেয়ে, কিন্তু তবু আমি আমার মনের ভিতরে ওকে বেশি মানি। তো ওর কাছ থেকে ডাইরেকশন পাওয়া অনেক কিছু আছে, কিছু সোশ্যাল মিডিয়া থেকেও আমরা চুরি করি, আর কিছু নিজের এক্সপিরিয়েন্সে করি। এটা টোটালে আমরা মিলিয়ে একটা কমেডি করার চেষ্টা করি। এখন মূলত আমরা ইসলামিক ভিডিও চেষ্টা করছি, আর মানুষকে একটা মেসেজ কিছু দেওয়ার চেষ্টা করছি। এই নিয়ে একটা প্ল্যাটফর্ম চলছে আমাদের, এখন পর্যন্ত অশান্তি হয়নি, বাস এইভাবে গোলমালে চলে যায়। আপনার প্রথমে স্ক্রিপ্ট লেখেন নাকি সরাসরি শুট করেন? না, সরাসরি আমরা শুট করি না, আমরা প্রথমত লিখে তারপরে যারা অ্যাক্টিং আছে, আমার অ্যাক্টিং অ্যাক্টর যারা আছে, অ্যাক্টরের চাইতে মানে অ্যাক্টিং যারা ক্যামেরা ফেসে আসে, তার চাইতে ক্যামেরার পিছনে অনেকজন থাকে। অনেকে কাজ করে, কেউ এডিটিং, কেউ ক্যামেরাম্যান, কেউ স্ক্রিপ্ট লিখে, কেউ একটা ম্যানেজমেন্ট আছে, এরকম অনেকে আছে। আমরা হয়তো কয়েকজন অ্যাক্টিং করি, তো লিখা হয়, লিখেই বুঝে পড়েই করা হয়। যখন আপনার চ্যানেলে ভুল মন্তব্য করে বা এমন আঘাতদায়ক মন্তব্য করে, সেই বিষয়গুলো আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? অডিয়েন্সরা যখন কিছু অডিয়েন্স থাকে যারা নেগেটিভ মন্তব্য করে। দেখুন, প্রথমত বলবো, আমি যে এই জায়গাটা এসেছি, আমাকে হয়তো কেউ হুট করে একটা নেগেটিভ মাইন্ড করে একটা কমেন্ট করে দিল বা বাজে মন্তব্য করে দিল, তাই বলে এই নয় যে ওর প্রতি আমরা চড়ে যাব। ওটাকে আমরা আশীর্বাদ হিসেবে নিই, বোঝানোর চেষ্টা করি। সে যদি না বোঝে, ওর মতো আমরা ছেড়ে দিই। আমরা ওটা মাইন্ড করি না। এটা সোশ্যাল মিডিয়া, এটা হবে, বিভিন্ন মতামত জানাবে। আর অনেকে করে কি, ভালো কমেন্ট অনেকেই করে, সেইগুলো মাইন্ডে নিবে না। ওই নেগেটিভ কমেন্ট 1 থেকে 2টো করবে, সেটা মাইন্ডে নিয়ে মাইন্ডটা নষ্ট করে ফেলবে। আমরা এটা না, নিজেকে কন্ট্রোল করি। আমরা এরকম কখনই ভাবি না। ওর মন্তব্য জানাতেই পারে, ওর মন্তব্য ভিডিও আমার ভালো না লাগতে পারে, সে বলতে পারে, ওটাকে আমরা মাইন্ড করি না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা মূলত আমার 2 রকম। প্রথমত, আমি নিজেকে সাকসেস মনে করি নাই যে 5.66 মিলিয়ন বললেন, 2.3 মিলিয়ন বললেন, এটাকে আমি ভবিষ্যৎ আমার নিজের মনে করি না। আমি ভবিষ্যৎ আমি নিজে সাকসেস মনে করি না। সাকসেস মনে তখনই করব, আমি পূর্ণাঙ্গ আল্লাহর ইবাদত যেদিন করতে পারবো, নিজেকে সাকসেস মনে করব। আর ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ঠিকমতো শোয়ার জায়গা ছিল না। হ্যাঁ, এখন তো মাশাআল্লাহ 1 লক্ষ টাকা দামের একটা খাটও হয়ে গেছে, ঘরে এসি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তো আমি চাই আমার ভবিষ্যৎ, আমি বেঁচে থাকি বা মরে যাই, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে, আমার যে ছেলে কটা আমার আন্ডারে কাজ করে, এই ছেলে কটা যেন আমার আইডি গুলো নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে যুক্ত থেকে
যেন ওদের ভবিষ্যৎটাও যেন, ওদের জীবনটাও যেন সংসার মানে ভালো করে জীবনযাপন কেটে যায়। এটা একটা আমার স্বপ্ন আছে। আর আমার এটাও আর একটা স্বপ্ন, আমি যতদিন বেঁচে আছি আমি ওই ছেলে কটাকে নিয়ে একসঙ্গে হাসি খেলা করে ওদের ভালো একটা জীবনযাপন করুক, এটাই দেখতে চাই। এটাই আমার স্বপ্ন। বাকি আমার যত স্বপ্ন ছিল সব পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। আপনার যারা নতুন ক্রিয়েটার তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য বলবো এটাই যে হয়তো মাইন্ড করবে অনেক অডিয়েন্সে। আমি প্রথমত বলবো ওদেরকে ফলো করুন। ফলো বলতে আইডিতে গিয়ে যে ফলো করতে হবে এটা না। তাদের ভিডিও ফলো করুন যাদের ভিডিও ট্রেন্ডিং পেজে চলে। তাদের ভিডিও ফলো করুন যাদের প্রচুর হিউজ পরিমাণে লাইক কমেন্ট হয়, ভিউজ হয়। ওদের ভিডিওকে ফলো করা উচিত। এই নয় যে এ বড় ইউজার, একে লাইক কমেন্ট করলে আমার করবে না। আরে লাইক কমেন্ট করার দরকার নাই, নেওয়ারও দরকার নাই। জাস্ট তাদের ভিডিও ফলো করে তারা কোন সঙের উপর ভিডিও বানাচ্ছে, কোন স্ক্রিপ্টের উপর ভিডিও বানাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল আছে ক্যামেরার, কোন অ্যাঙ্গেল গুলো করছে, কি বলতে চাইছে, সাউন্ড কোয়ালিটি কেমন, তার ক্যামেরা কোয়ালিটি কেমন, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিয়েছে, এইগুলো মাইন্ডে রেখে তারা যদি ভিডিও স্টার্ট করে বা ভিডিও করে, তাহলে আশা করছি তারা একটা স্ট্যান্ড পাবে। আমি এই সাজেস্টটাই করব। হ্যাঁ, লাইক কমেন্ট তোমার ফ্রেন্ডরা করছে, তার রিটার্ন তুমি করো বা না করো ওটা আমি ম্যাটার মনে করি না। হ্যাঁ, সে ভালো লাগলে তুমি করবা, না করবা কোনো ব্যাপার নাই। আর ভিডিও আপলোড দেওয়ার পরে কটা ভিউ হলো, লাইক হলো, এটা আমার দেখার কাজ নেই। কারণ আমার ভিডিও আপলোড দিলাম মানে ওটা বাকি অডিয়েন্সের কাজ। বাকি নেক্সট আমি কি কন্টেন্টের ভিডিও বানাবো সেটা দেখার দরকার। হ্যাঁ, যারা ভিডিও ক্রিয়েটার। তো আমি এটাই মূলত এটাই বলবো যে কারো কথায় না ধ্যান দিয়ে, কাউকে কিছু না বলে জাস্ট কন্টেন্টে ধ্যান দিক। ক্যাটাগরি অনুসারে ভিডিও বানাতে হবে। এই নয় যে আমি একটা নাচ করে দিলাম, একটা লিপসাইন করে দিলাম, একটা কমেডি করে দিলাম, একটা ইসলামিক ভিডিও করে দিলাম। এই মিক্সিং ভিডিও হলে কোম্পানি নিজেই কনফিউজে পড়ে যায় যে এ কোন ক্যাটাগরি, কোথায় কোন অডিয়েন্সের কাছে পাঠাবো। আশা করছি কথাটা ক্লিয়ার হলো এটা। আচ্ছা, মানে আপনি একটা একজন ইনফ্লুয়েন্সার, আপনি সমাজকে প্রভাবিত করছেন। আপনার যারা ভিডিও দেখছেন, যারা দর্শক বিভিন্ন বয়সের, ছোট থেকে বড় সবাই দেখছেন, আপনি তাদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন, বা এই শিক্ষা আরো সহজভাবে ছড়িয়ে দিতে আপনার উদ্যোগ কি? দেখুন, আমরা শুধু আজ নয়, আমরা আগে থেকেই যথেষ্ট বাচ্চাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি, শিক্ষামূলক ভিডিও বানাই। এই নয় যে শুধু জাস্ট কমেডি ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম। কমেডির একটা উদ্দেশ্য থাকা দরকার। একদম। যেমন আমাদের সঙ্গে একটা স্পিকার, আমার ভাইপো, অনেকে আমার ছেলে বলে, ছেলের মতোই বা ছেলে বলতে পারো, আমার ভাইপো, ওনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। স্কুলে পাস করেছিল, স্কুল থেকে বাড়ি এসে ওকে বলা হয়েছিল, আমি চাষি হয়েছিলাম, যে স্কুলে ফার্স্ট হতে পারলে এবার গিফট করব। তো বাড়ি আসার পরে, বাবা আমি ফার্স্ট হয়েছি, আমার কিছু গিফট করো। বাস আমি বাবা হিসাবে ওনার হাতে একটা মোবাইল তুলে দিলাম। বাস মোবাইল তুলে দিয়ে ধীরে ধীরে বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার খেলতে লাগলো। ফ্রি ফায়ার খেলতে খেলতে মানে বাবাকেই ভুলে গেল। মানে বাবাতে ফোন করছে অথচ ফোন রিসিভ করছে না, মানে ফ্রি ফায়ার খেলে যারা। তারপরে ধীরে ধীরে মোবাইলটা আমি বুঝতে পারলাম যে দেওয়াটা আমার ভুল হয়েছে, সেই জন্য মোবাইলটা নিয়ে ভেঙে ফেলি। ভেঙে ফেলার পর ওর ব্রেনটা নষ্ট হয়ে যায়। তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ওর ব্রেনটা ঠিক করার চেষ্টা করেছি, চিকিৎসা করার চেষ্টা করেছি, কিন্তু কোনো মতে বহুত টাকা নষ্ট হয়ে গেছে। বাড়ি ঘর সব বিক্রি করে ওর ব্রেনটা মানে ঠিক করতে পারিনি চিকিৎসা করে। তো এই যে একটা সোশ্যাল মেসেজ, বিরাট একটা মেসেজ দিয়েছি আমরা, এটাকে নিজেকে গর্ব মনে করি। আর শুধু এই মেসেজটা যে আমরা দিয়েছি সেটা না, বিভিন্ন মসজিদে আমরা ওয়াজ নসিহত শুনি, বিভিন্ন জালসায় আমরা শুনি। ওনারা হয়তো ডাইরেক্ট মুখে হাদিস কোরআন দিয়ে বোঝাচ্ছে, আমরা হয়তো অ্যাক্টিং করে বোঝাচ্ছি। এটা একটা ভালো দিক, আমরা ভালো মেসেজ দিই। শুধু এটা না, জাস্ট একটা বললাম সংক্ষিপ্তে, বিভিন্ন রকমের আমরা দিয়েছি। তা আগামী দিনেও আমরা দিতে চাই। এই ধরনের যাতে মানুষের কাছে ভালো একটা শিক্ষামূলক কিছু পৌঁছাক আমরা চাই। ভবিষ্যৎ কিছু দিব, অবশ্যই দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজকে পেয়েছিলাম বাঁশির শেখকে, যে প্রান্তিক এলাকা থেকে মানুষকে প্রভাবিত করছে, সঠিকভাবে বাঁচার অনুপ্রেরণা যোগাচ্ছেন। জীবনযোদ্ধা চ্যানেলে তাকে আমরা আজকে পেয়েছিলাম। তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাই। তার কাজ, তার পরিশ্রম আরো সফলতা পাক, এইটুকুই আমরা কামনা করি। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ।